বিএনপি এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা বিজিবি মোতায়েন, বিকেলে দেশ জুড়ে বিক্ষোভ। নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট পাওয়ার আশা কর্তৃপক্ষের। শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ দেশ 24-এ। শুনছিলেন শিরোনাম, সঙ্গে থাকছি আমি তানফির আহমেদ। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। যাচ্ছি পুরো খবরে। বিএনপি, ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজের সই করা আদেশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই পক্ষের চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, যানমালের ক্ষতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, যে কোনো মূল্যে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করবেন তারা। মৌলভীবাজারে এই কথা বলেন তিনি। এরই মধ্যে কেন্দ্রীয় নেতাকর্মীরা মৌলভীবাজার থেকে রওনা হয়েছেন। গতকাল হামলার জেরে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। জেলা ছাত্রদল এবং বিএনপিও আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অতর্কিত রড থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় এবং রীতিমতো হত্যার উদ্দেশ্যে ওখানে হামলা চালানো হয়। গাড়িতে আমাদেরকে খোঁজা হয় কে কোন গাড়িতে ছিল। আমাদের যেটুকু রাজনৈতিক অধিকার সেটুকু আমাদেরকে করতে দিতে হবে। এখানে যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে আমরা মনে করি রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব। সার্জিস আলমের বক্তব্য শুনছিলেন আপনারা। আমরা সবশেষ তথ্য জানতে পেরেছি, শ্রীমঙ্গলে এনসিপির বহরটি আটকে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে সবশেষ তথ্য জানবো। আব্দুর রব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রব, একটু জানাবেন বিস্তারিত। জি তানভীর, আমি এখন মৌলভীবাজারের শেষ সীমান্তে এবং হবিগঞ্জের প্রবেশদ্বারে আছি। এখানে দীর্ঘক্ষণ থেকে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু মৌলভীবাজার জেলা পুলিশ আটকে রাখে এবং দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর আমরা দেখেছি যে এনসিপির একটা টিম, যে তাদের যে গাড়ি বহরটা, তারা কিন্তু অনেকক্ষণ দীর্ঘক্ষণ পুলিশের সাথে কথাবার্তা ধস্তাধস্তির পরে এক পর্যায়ে জোরপূর্বক কিন্তু তারা হবিগঞ্জের সীমানার দিকে তাদের গাড়ি বহর নিয়ে এই পথ দিয়ে তারা এই প্রবেশ করেছেন। এবং এখন এই যে মৌলভীবাজার জেলা পুলিশ কিন্তু এখনো রাস্তায় অবস্থান করছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তারা জোরপূর্বক কিন্তু গাড়ি বহর নিয়ে হবিগঞ্জের যে প্রবেশদ্বার সেই দিকে প্রবেশ ইতিমধ্যে করেছেন মাত্র 2 মিনিটের মধ্যে। এবং এখানে এই যে পুলিশ সদস্যরা এখনো কিন্তু রাস্তায় রয়েছেন এবং ঢাকা সিলেট যে আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে ইতিমধ্যে কিন্তু একদম যানজট একদম পরিপূর্ণ হয়েছে, রাস্তা প্রায় বন্ধ বলা চলে। এখন কিছু কিছু গাড়ি ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং একটু আগেও আমরা দেখেছিলাম যে এনসিপির হাসনাত আবদুল্লাহ, মাহমুদা মিতু সহ যে পুরো বহরের সাথে কিন্তু পুলিশের ব্যাপক তর্কাতর্কি এবং দস্তাদস্তি হয়েছে। এবং এখন ধীরে ধীরে যে জামটা ছুটছে, দীর্ঘক্ষণ কিন্তু এনসিপির নেতৃত্বকে পুলিশ আটকে রাখার ফলে আসলে এই পুরো রাস্তা একদম যানজটে পরিপূর্ণ হয়ে যায়। এবং এখানে আমরা একটু যদি দেখাই যে মৌলভীবাজার জেলা পুলিশের সদস্যরা তারা কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে নিরাপত্তার স্বার্থে, যেহেতু হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে, সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ আটকে রাখে দীর্ঘক্ষণ। এবং এখন কিন্তু তাদেরকে এই গাড়ি বহর ছাড়া হয়েছে এবং তারা হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করেছেন। তানভীর, এবং যদি একটু দেখাই আমি যে পুলিশ এখনো তাদের যে অবস্থান রাস্তার মধ্যে কিন্তু এখনো তারা অবস্থান রেখেছে। এবং যদি একটু দেখাই আমি যে এই মৌলভীবাজারের যে শেষ সীমান্ত এবং হবিগঞ্জের প্রবেশদ্বার এটি, এবং পুলিশের সাথে আমরা আলাপ করেছিলাম এখানে, তারা কিন্তু আমাদের সাথে যেটা বলেছেন যে আমরা কিন্তু এনসিপির নেতৃত্বকে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা প্রদানের উদ্দেশ্য আমাদের ছিল না। তারা মূলত তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কিন্তু তারা আটকে ছিলেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে
পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের নিরাপত্তার বিষয়টি যেন তাদের বিঘ্নতা না হয়, সে কারণে আসলে তারা এই তাদের আটকানো হয়েছিল। আমরা একটু যদি দেখি একটু পুলিশের আসলে সদস্যরা এখানে দায়িত্বরত সদস্যরা রয়েছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখন ওই যে তারা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। আমরা যদি একজন পুলিশ সদস্যের সাথে যদি একটু কথা বলা যায় যে ওনাদের যে আসলে কি বিষয় ছিল এবং আমরা যদি একটু কথা বলতে চাই এসপি মৌলভীবাজারের সাথে, যে আমরা একটু লাইভে আছি, যদি বলেন যে কি বিষয়টা একটু বলেন যে তাদের কাজে আছে। আচ্ছা, মৌলভীবাজার জেলা পুলিশের একজন এসপির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আসলে এই মুহূর্তে কথা বলতে রাজি হননি বা কথা বলেননি। তো এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে এই এনসিপির যে নেতৃবৃন্দকে যে আটকে রাখার যদি আচ্ছা আপনি একটু বলবেন কি যে ওনাদের সাথে যে আজকে আচ্ছা যিনি সার্কেল ছিলেন শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের পুলিশের, উনিও আসলে কথা বলতে রাজি হন। পুলিশের কোনো সদস্যই আসলে আমাদের সাথে কথা বলতে রাজি হননি। এবং কিছুক্ষণ আগে যেহেতু এনসিপির নেতারা মৌলভীবাজারের যে অংশটি তারা ক্রস করেছেন এবং তারা হবিগঞ্জের যে প্রবেশদ্বার রয়েছে সেই হবিগঞ্জের প্রবেশদ্বারে আসলে তারা প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে হবিগঞ্জ জেলার যে সীমানা সেই সীমানার ভিতর দিয়ে অতিক্রম করে তারা কিন্তু তাদের যে কর্মস্থল রয়েছে সেই কর্মস্থলে কিন্তু তারা বা কর্মসূচি যেখানে রয়েছে সেই কর্মসূচিতে তারা যাওয়ার জন্য রওনা হয়েছেন। এবং এখান থেকে পুলিশের সদস্যরা কিন্তু বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনারা যেহেতু এখানে 144 দ্বারা জারি করা হয়েছে নিরাপত্তার স্বার্থে যেন কোনোভাবে তারা এখান থেকে না যান। কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে আসনাদ আবদুল্লাহ, মাহমুদা মিতু, সার্জিস আলম, পাটোয়ারি সহ সবার সাথে কিন্তু পুলিশের দীর্ঘক্ষণ কথাবার্তা হয় এবং কথাবার্তার প্রেক্ষিতে এক পর্যায়ে এনসিপির স্থানীয় নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তারা এক ধরনের বলা চলে জোরপূর্বক তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু হবিগঞ্জের যে সীমানা সেই সীমানা দিয়ে হবিগঞ্জে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগদান করার জন্য তারা রওনা হয়েছেন। হয়তো তারা 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে হবিগঞ্জের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যদিও মৌলভীবাজার জেলা পুলিশ সেখানে বাধা প্রদান করেছেন, হয়তো সামনে হবিগঞ্জ সীমান্তে হবিগঞ্জের প্রবেশদ্বারে হবিগঞ্জ জেলা পুলিশ তাদের আটকাবে কি ছেড়ে দিবে সে বিষয়টা আসলে এখনও নিশ্চিত হওয়া যায়নি, যেহেতু পুলিশ বলছে যে এনসিপির এই নেতৃবৃন্দের যে নিরাপত্তার বিষয়টি তারা জোরদার করার লক্ষ্যে তারা কিন্তু এই বিষয়টা করছেন। পাশাপাশি এখানে যারা গাড়ির চালক রয়েছেন বা স্থানীয় মানুষজন রয়েছেন তারা প্রায় ঘন্টা খানেক ধরে এই যে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে সেটি বন্ধ ছিল, তারা কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়েন প্রায় দীর্ঘক্ষণ। এরকম যারা চালক রয়েছেন, যারা গাড়ির যাত্রী রয়েছেন, তারা আসলে আমাদের কাছে এরকম অভিযোগ করছিলেন। আব্দুর রব, একটি বিষয় নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, একটি বিষয় একটু জানতে চাই যে এনসিপির শীর্ষস্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ সার্জিস আলম, তারা তো সার্কিট হাউস অপেক্ষা করছিলেন এবং তারা 3:30টার কিছু পরে যখন রওনা হলেন, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছিল, যেহেতু সার্জিস আলম আগেই বলেছিলেন যে তারা যে কোনো মূল্যে হবিগঞ্জে যাবেন এবং এটার একটি প্রতিবাদ জানাবেন। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যখন তাদের কথোপকথন হয়, আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই চেয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা 144 ধারার বিষয়টিও জেনেছি। তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যখন তাদের এক প্রকার মানে এনসিপি নেতাকর্মীরা পুলিশদেরকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা আসলে শান্তিপূর্ণভাবে কিছু করতে চান, নাকি আসলে কি ধরনের যুক্তি তারা উপস্থাপন করে আসলে এই পুলিশের এই বাধাকে উপেক্ষা করে হবিগঞ্জের দিকে এগিয়ে গেলেন, বিষয়টা একটু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ জি তানভীর, আমি যখন তাদের সাথে পুলিশের একদম উচ্চবাচ্য হচ্ছিল এবং কথা হচ্ছিল একদম উচ্চস্বরে, তখন কিন্তু পুলিশ বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, বারবার বলার চেষ্টা করেছিলেন যে আমরা আপনাদের কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না, বরং আপনারা আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা কিন্তু আপনাদের এখানে আটকে রাখার চেষ্টা করছি, যেহেতু হবিগঞ্জে এবং যে প্রোগ্রাম স্থল সেখানে 144 দ্বারা জারি রয়েছে, সেই জায়গাটা আপনাদের জন্য নিরাপদ হবে না। তখন আমরা দেখেছি যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত
মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদা মৃত্যু সহ সবাই একদম পুলিশের সাথে উচ্চ স্বরে কথা বলা বা এক ধরনের জোরপূর্বক যে আচরণ করা, যেটা সেই উচ্চ স্বরে কথা বলে জোরপূর্বক আচরণ করে এবং এক ধরনের অনেক সময় তারা মিছিল স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এই হবিগঞ্জের প্রবেশদ্বারে প্রবেশ করার জন্য তারা এক ধরনের বলা চলে যে একদম জোরপূর্বক পুলিশের বাধা অতিক্রম করে তারা কিন্তু হবিগঞ্জে প্রবেশ করেছেন। তানভীর, আরেকটি বিষয় যে নিশ্চয়ই জেলা পুলিশ সহ হবিগঞ্জের পুলিশ সুপার নিশ্চয়ই এই বিষয়ে অবগত হয়েছেন। আমরা একটু আমাদের সহকর্মী হবিগঞ্জে রয়েছেন আজহারউদ্দিন শিমুল, তার সঙ্গে আপনি থাকুন, আমাদের সঙ্গে খোঁজখবর রাখুন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো, সর্বশেষ তথ্যটি জানবো। শিমুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে জেনেছি আব্দুর রব যেটি জানাচ্ছিলেন যে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা তারা ইতিমধ্যেই পুলিশের বাধার মুখে পড়েছিলেন এবং তারা আসলে কোনোভাবে সক্ষম হয়েছেন পুলিশকে বোঝাতে এবং তারা আসলে সামনের দিকে এগিয়ে গেছেন। সব মিলে হবিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিটি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে এনসিপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা পুলিশের বাধাকে উপেক্ষা করে হবিগঞ্জের দিকে আসছে, এবং হবিগঞ্জে নেতাকর্মীদের কোনো অবস্থান আপনার চোখে পড়েছে কিনা, যেহেতু চলছে 144 ধারা। সব মিলে পরিস্থিতি বিস্তারিত একটু জানাবেন। তানভীর, দেখুন, যখন জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 দ্বারা জারি করা হয় তখন থেকে কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে যায় এবং আমরা দেখেছি এখানে আমরা দুপুরে পৌঁছানোর পর থেকেই দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বহুগুণ বেড়েছে এবং পুলিশের পাশাপাশি আমরা দেখেছি বিজিবির টহলও আমরা দেখেছি এবং পাশাপাশি র্যাব 9-এরও বেশ কয়েকটি টহল আমরা দেখেছি এবং পুরো শহর, অর্থাৎ যে পৌর শহর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে পুরো এলাকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি পয়েন্টে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আমাদের সহকর্মী রব আসলে যেমনটি জানিয়েছেন যে পুলিশি বাধা উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির যারা সদস্যরা রয়েছেন নেতৃবৃন্দ তারা কিন্তু হবিগঞ্জের দিকে আসছেন এবং আমাদের সহকর্মী যেখান থেকে কথা বলেছেন সেই জায়গা থেকে আমরা এখন যে পৌর এলাকায় রয়েছি সেখান থেকে প্রায় 40 থেকে 45 মিনিটের দূরত্ব এবং ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে হবিগঞ্জ জেলা পুলিশও কিন্তু বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে এবং বারবারই জাতীয় নাগরিক পার্টির এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে এক ধরনের বাধা দেওয়া হচ্ছে এবং ঘটনার সূত্রপাত নিশ্চয়ই জানেন যে গতকাল থেকে কিন্তু যখন সারা দেশব্যাপীর অংশ হিসেবে হবিগঞ্জে পদযাত্রা শেষে যখন সার্কিট হাউজের দিকে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এগুচ্ছিলেন তাদের গাড়িবহরে হামলা করা হয় এবং তাদের বেশ কিছু কর্মী সমর্থকদের কিন্তু মারধর করা হয় এবং তারা অভিযোগ করেছেন যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল যুবদলের যারা রয়েছে নেতারা তারা এই হামলার সাথে জড়িত। যদিও আজকে তারা মৌলভীবাজারের যে সফর ছিল দুইটি জেলার পদচারণা সেটা তারা বাতিল করে হবিগঞ্জে তারা যে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল বিকাল 3টা, এখন 5টা প্রায় 15 বাজে এবং 2 ঘন্টা 15 মিনিট পার হয়ে গেছে নির্ধারিত সময়ের চেয়ে, এখনো আসলে তারা পৌঁছাননি। তবে এখানে যারা আপনি যেটা শুরুতে জানতে চেয়েছেন যে জাতীয় নাগরিক পার্টির সদস্যদের কোনো অবস্থান আছে কিনা, যেহেতু 144 দ্বারা জারি এবং 5 জনের বেশি একই স্থানে অবস্থান করা যাবে না, আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা রয়েছেন বিশেষ করে হবিগঞ্জের তারা বিচ্ছিন্নভাবে আসলে অবস্থান করছেন 2 জন 3 জন করে বিভিন্ন জায়গায় এবং হবিগঞ্জ থেকেও একটি বহর গিয়েছে মৌলভীবাজার উদ্দেশ্যে যারা হবিগঞ্জের দিকে আসছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে যদি জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতৃবৃন্দ এখানে সমাবেশ বা বিক্ষোভ করতে না পারে তারা একটি সংবাদ সম্মেলন করতে পারেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং ধারণা করা হচ্ছে যদি তারা 40 থেকে 45 মিনিটের মধ্যে হবিগঞ্জে এসে পৌঁছান হয়তো চিত্রটি অনেকটাই পাল্টে যেতে পারে এবং আমি কিছুক্ষণ আগেও এখানকার যিনি পুলিশ সুপার তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি মৌলভীবাজার বিষয়টি অবগত রয়েছেন এবং তার যে টেরিটরি এরিয়া হবিগঞ্জ, আপনি জানেন যে হবিগঞ্জের বিশাল এলাকা নিয়ে আসলে হবিগঞ্জ গঠিত এবং তারা যে এলাকা দিয়ে আসছেন এটা মূলত শ্রীমঙ্গল হয়ে তারা বাহুবল হয়ে হবিগঞ্জ তারা প্রবেশ করবেন এবং পুলিশি বা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সাথে যেটা শুরুতে বললাম বিজিবি আমরা দেখেছি তারা ড্রোন উড়িয়েছে এবং ড্রোনের মাধ্যমে তারা বিভিন্ন মাইকিং করছে, সতর্ক বার্তা দিচ্ছে। তারা বলছে যেহেতু জেলা প্রশাসন 144 দ্বারা জারি করেছে সেজন্য যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য তারা আসলে আহ্বান জানিয়েছেন এবং আমরা এখানে এনসিপির যিনি শীর্ষস্থানীয় নেতা আবহানা মোস্তফা কামাল তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে কোনো মূল্য হলো তারা হবিগঞ্জে এসে প্রবেশ করবেন তাদের বহন নিয়ে এবং তারা পরবর্তী যে কার্যক্রম হয়তো তারা এখানে সমাবেশ করবেন, যদি পুলিশি বাধা আসে সমাবেশ করার সুযোগ থাকবে না যেহেতু 144 দ্বারা জারি রয়েছে এবং একই সাথে তারা যে সংবাদ সম্মেলন কথা বলেছেন হয়তো যদি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে সার্কিট হাউজ আশপাশ এলাকায়, আমরা সার্কিট হাউজ এলাকার এটার পাশেই সার্কিট হাউজ এলাকা, সেখানে হয়তো আপনাদের আপডেট দিতে পারবো এবং এখানে যারা আহত হয়েছেন তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছিলাম। গতকাল প্রায় 10 থেকে 15 জন সাংবাদিক সহ এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু আহত হয়েছেন, তারা অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িও ফিরেছেন এবং আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির জাতীয়
জাতীয় নাগরিক পার্টির যিনি অন্যতম আরেকজন রয়েছেন হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য, তিনিও কিন্তু এই বহরে আছেন এবং তারা কিছুক্ষণ পর হয়তো যেটা বললাম যে 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। তবে হবিগঞ্জের যেসব জায়গা রয়েছে আমরা দেখেছি প্রতিটি পয়েন্টে যে পুলিশ রাখা হয়েছে, যদি বাধা দেওয়া হয় সেই বাধা উপেক্ষা করে আসলে হবিগঞ্জের যে মূল শহর, এই মূল শহরে কিন্তু তারা পৌঁছতে অনেকটাই বেগ পেতে হবে। আমরা হয়তো যদি আমাদের সহকর্মীরা সেখানে আছেন, আমরা চেষ্টা করব যে সেই পরিস্থিতি অর্থাৎ হবিগঞ্জের মধ্যে যদি কোনো বাধার সম্মুখীন তারা হন হয়তো সেই চিত্রটাও দেখানোর চেষ্টা করব। তবে এনসিপি নেতৃবৃন্দকে আমরা আসলে এইভাবে জড়ো হতে এখন পর্যন্ত দেখিনি এবং যে সমাবেশে তারা আসলে সমাবেশ স্থলটি ছিল সাইফুর রহমান টাউন হল, সেখানে আমরা ঘুরে এসেছি, সেখানে আসলে আমরা কোনো নেতাকর্মীকে পাইনি। আমরা বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি, আমরা যে এলাকা রয়েছে, আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো যে এইখানে একটি মোড় রয়েছে, এটা হচ্ছে সরকার দিল যিনি হুইপ রয়েছেন এবং স্থানীয় সংসদ সদস্য হবিগঞ্জ 3 আসনের আলহাজ জিকে গস, তার কিন্তু বাসার এই রাস্তাটি হচ্ছে তার বাসা এবং এটা ঠিক কিছু সামনে কিন্তু তার বাসা। আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ আমরা যখন লাইভ শুরু করি তার আগে আমরা দেখেছি ছাত্রদল যুবদলের বেশ কিছু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। লাইভ শুরুর মুহূর্তেই তারা সরে গিয়েছেন, আমরা দেখেছি পুলিশ তাদেরকে আসলে সরিয়ে দিয়েছে এবং বিচ্ছিন্নভাবে কিন্তু তাদের অবস্থান রয়েছে পুরো শহর জুড়ে। তো সব মিলে তানভীর বলা যায় আসলে কি সামনে কি পরিস্থিতি দাঁড়ায় সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। নেতৃবৃন্দ যখন হবিগঞ্জ এসে পৌঁছাবেন তখন হয়তো পরিস্থিতি আপনাদের আরো জানাতে পারবো। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু গত বছরও গোপালগঞ্জে কিন্তু এরকম একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং হবিগঞ্জের হিসাবে এই পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটা হয়তো আমরা জানাতে পারবো না। আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি সুন্দরভাবে আসলে ম্যানেজ করে ফেলতে পারবে। ধন্যবাদ আজহারউদ্দিন শিমুলকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালীর সেনবাগে সন্ধান মিলেছে নতুন গ্যাস কূপের। ৪৫ দিন খনন এবং ১৫ দিন পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে মজুদ গ্যাসের পরিমাণ। মঙ্গলবার নতুন এই কূপের খনন কাজ শুরু করে বাপেক্স। এখান থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাপেক্স জানিয়েছে প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এর ১৩৬১ মিটার ও ১৪৫০ মিটার মাটির নিচে ২টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই গ্যাস কূপ খননের বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে হাসিব আল আমিন। আমিন, একটু বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই গ্যাস কূপ খননের কাজ গতকালকে থেকে শুরু হয়েছে, আজকে পুরো দমে কাজ করছে। এখানে যারা আছেন বাপেক্সের দেশি বিদেশি যারা প্রকৌশলী রয়েছেন তারা এই কাজ করছেন। এতে এই এলাকা মূলত আশার সঞ্চার হয়েছে। এখানকার যারা মানুষ রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে এটা নতুন করে আশার আলো জন্ম নিয়েছে এই গ্যাস কূপ খননের মাধ্যমে। মূলত যে সারা দেশে এখন যে গ্যাস সংকট রয়েছে এবং এই সংকটের কারণে মানুষের ভেতরে এক ধরনের দুশ্চিন্তাও রয়েছে। এই কূপ খননের কাজ যখন শুরু হয়েছে তার ফলে একটা নতুন করে আশার আলো জন্ম নিয়েছে। আমরা একজন স্থানীয় বাসিন্দা আছেন, তার সাথে একটু কথা বলতে চাইবো। এই গ্যাস কূপ খননের অনুভূতিটা কি আপনাদের? আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমার নবীপুর ইউনিয়নে এখানে আল্লাহ হয়েছে। এটা এই এলাকার একটা আশার আলো দেখা দিয়েছে। এখানে কর্মযজ্ঞ শুরু হবে এবং আমাদের প্রাণের দাবি, বিশেষ করে এই এলাকার প্রাণের দাবি হচ্ছে এই এলাকার মানুষ যেন সর্বপ্রথম গ্যাস পায়, এই এলাকার মানুষের বাড়িঘরে যেন গ্যাস দেওয়া হয়, তারপর জাতীয় গ্রিডে যেন গ্যাস সংযোগ করা হয়। আপনাদেরকে বলে রাখি, এটা নোয়াখালী ৪ সন্দুলপুর যে গ্যাস বলা হচ্ছে গ্যাস, এছাড়াও একাধিক নোয়াখালীতে কূপে গ্যাস খনন করা হয়েছে। তবে সেই স্থান থেকে জাতীয় গ্রিডে প্রতিদিনই যুক্ত হচ্ছে। তবে এখানকার বাসিন্দারা সেটাই বলছেন যে জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি নোয়াখালী জেলায় যারা রয়েছেন তাদেরকেও যেন এই গ্যাসের আওতাভুক্ত আনে, কোনো বৈষম্য যেন না করা হয়। এই গ্যাস কূপ খননের জন্য আমরা যে বাপেক্সের তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ৪৫ দিন চলবে এই খনন কাজ, তারপরে ১৫ দিন হবে পরীক্ষা নিরীক্ষা। এই পরীক্ষা নিরীক্ষার পরে মূলত জানা যাবে কি পরিমাণ গ্যাস রয়েছে এবং সেই গ্যাস কিভাবে কখন জাতীয় গ্রিডে যুক্ত হবে, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে এখন পুরোদমে কাজ করছে। গতকালকে দুপুরে এর উদ্বোধন হলেও এখন মূলত পুরোদমে সেই খনন কাজ চলছে এবং এখান থেকে যদি এই গ্যাসের খনন কাজ সফলভাবে হয় এবং গ্যাস পাওয়া গেলে এই জাতীয় গ্রিডে প্রতিদিনই ৭ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে গ্যাস
যুক্ত হতে পারে। এখানকার যে কর্মযোগ্য মানুষের ভিতরে প্রাণ চাঞ্চল্য সবকিছু থেকে বলা যায় যে এই গ্যাস ক্ষেত্র সেনবাগবাসী বিশেষ করে নোয়াখালীবাসীর একটা আশার আলো জন্ম দিয়েছে। এরাই এখানকার মানুষের এটাই প্রত্যাশা জাতীয় গ্রিডে যুক্ত হবে এই গ্যাস, পাশাপাশি এখানকার মানুষদেরকেও দেওয়া হবে এই গ্যাস থেকে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিন, ধন্যবাদ আপনাকে। হাসিব আল আমিন জানাচ্ছিলেন নোয়াখালী থেকে। হাম উপসর্গে মারা গেছে আরও ৩ জন। গেল ২৪ ঘন্টাতে হাম সন্দেহে মোট শনাক্ত হয়েছে ৯৯৬ জন। এক বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয় ২৪ ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৯ জন। গেল ১৫ মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৫,৭৩৯ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০৯,৩৩৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,০৫,১৯৮ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা, নারী শিক্ষার্থীদের হয়রানি এবং নিরাপত্তা নিশ্চিত ও মারধরে জড়িত রাকসু নেতাদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের প্রতি ৫ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীদের একাংশ। দ্রুত ছাত্রলীগ ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনার সুষ্ঠু বিচার ও রাকসু নেতাদের অপসারণের দাবি জানান তারা। পরে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। যমুনা নদীর অব্যাহত ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন পাবনার বেড়া উপজেলার নদীপাড়ের বাসিন্দারা। ভাঙনের মুখে বিদ্যুৎ উপকেন্দ্র, মসজিদ, বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। এমন অবস্থায় ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেবার দাবি নদীপাড়ের মানুষের। ভাঙা গড়ার খেলায় যমুনা নদী, সেই খেলায় যেন অভ্যস্ত নদীপাড়ের মানুষ। পাবনার বেড়া উপজেলার চর বক্তারপুর গ্রামে কৃষক দম্পতি রওশন বিশ্বাস, চায়না খাতুন। 2 দিন আগে নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাদের বসতভিটা। এই নিয়ে 6 বার ভাঙনের মুখে পড়ল তাদের বসতঘর। আবারও নদীর পাড়েই নতুন করে ঘর তুলে নতুনভাবে বাঁচার চেষ্টা তাদের। 40 বছর বসবাস করি, মনে 6-12 পর্যন্ত ভাঙা পড়ছে। এখন থাকার মতো জায়গা নাই তো। কারণ এই জায়গায় এই যে সাপ্লাই পেতে মনে জানে এই জায়গায় এভাবে থাকা লাগে। 9 জন মানুষ আছি, কোনে যে কোথায় যে থাকবো কোনো জায়গা নাই। শুধু রওশন, চায়না দম্পতি নন, তাদের মতো একই দুর্ভোগের চিত্র নদীপাড়ের শত শত বাসিন্দাদের। প্রায় 1 মাস ধরে ভয়াবহ আকার ধারণ করছে নদী ভাঙন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চর বক্তারপুর, চর কল্যাণপুর, চর সিংহাসন, নেউলাইপাড়া এলাকা। ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ সাবস্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। টুটু করে ভাঙতে ভাঙতে এই যে ঘরখানে একবার ঘর নামে গেছে। এইভাবে যদি আমরা প্রত্যেক বছরই ভাঙনি অবস্থায় থাকি, তা আমাদের কুল কিনার কি, আমাদের থাকবো কিভাবে? সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন আমার যে আমাদের এইগুলো এই কাজটা যদি একটু ব্লক দিয়ে দিত তাহলে। বস্তা তো প্রতি বছর দিচ্ছি। যে অবস্থায় আছে এখানে অতি দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় আমাদের সাবস্টেশন নদীর মধ্যে চলে যেতে পারে। অলরেডি 33 কেবি হুকাপের একটা পোল চলে গেছে। আমাদের সাবস্টেশন বর্তমানে 2 ফেজে চলতেছে। বরাবরের মতো ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উক্ত এলাকায় জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। ইতিপূর্বে কিছু কল্যাণপুর এবং বক্তারপুরে কিছু কাজ বাস্তবায়ন করা হয়েছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।